আচ্ছা, আজকে আমরা হচ্ছে আরেকটা মেথড, জিওফিজিক্যাল মেথড, এক্সপ্লোরেশন মেথড নিয়ে পড়াশোনা করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট মেথড, সেটা হচ্ছে সাইসমিক সার্ভে। তোমরা তো এর আগে অলরেডি আমি তোমাদেরকে ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে যখন আর্থকোয়েক পড়িয়েছি তখন তো সাইসমিক ওয়েভ বা সাইসমিক নিয়ে একটু পড়াশোনা করিয়েছিলাম। তো তোমরা কি সাইসমিকটা কি বা সাইসমিক ওয়েভটা কি এটা কেউ বলতে পারবে আমাকে, বা তোমরা পরিচিত মানে কারো কোনো আইডিয়া আছে যে সাইসমিক ওয়েভ বলতে বা এই সাইসমিক ওয়ার্ডটা যখন আসে তখন আমরা কি বুঝি? ওয়েভ। ওয়েভ তো আমি বললাম, সাইসমিক ওয়েভ, ওয়েভটা মানে ভাইব্রেশন। হ্যাঁ রাইট, ভাইব্রেশন। হ্যাঁ ভাইব্রেশন। তো হচ্ছে মেনলি যেটা আর্থকোয়েকের ফলে হচ্ছে সারফেস সাবসারফেসের মধ্যে যে ওয়েভ ট্রাভেল করছে বা ভাইব্রেশন হচ্ছে, এটাকেই মেনলি আমরা সাইসমিক বলতেছি, বা এই ফিনোমেননটা বা এই ইনসিডেন্টটা হচ্ছে সাইসমিক, এবং এর ফলে যে ওয়েভটা ট্রাভেল করে সেটা হচ্ছে সাইসমিক ওয়েভ। পরে আমরা অনেক মানে সাইসমিক ওয়েভের ক্লাসিফিকেশনও পড়েছি। তো এই সাইসমিক ওয়েভটাকে কাজে লাগিয়ে বা এই যে তোমার হচ্ছে কনসেপ্টটা, এটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা তোমার এই সার্ভিংটা করি। তো এর থেকে হয়তো তোমাদের মাথায় একটু জাস্ট একটা ইমাজিনেশন আসতে পারে যে হ্যাঁ একটা ওয়েভ আমরা নিজে, যেটা আর্থকুইক সেটা তো ন্যাচারাল, ঠিক আছে, তো ম্যানমেডও তো কিছু আমি ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি সারফেসে, পারি না? তোমরা বলো যে এই যে ভাইব্রেশন, যেহেতু ভাইব্রেশনটাই মেইন কনসেপ্ট হচ্ছে ভাইব্রেশন, তাহলে আমরা তো আর্থের সারফেসে বা আর্থের সাবসারফেসে এই ভাইব্রেশন আমরা অন্যভাবে ম্যানমেড বা হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে কি ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি, কি মনে হয়? জি ম্যাডাম, সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব। তো এই ভাইব্রেশনটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে সাইসমিক সার্ভেইংটা করি, এবং এই ওয়েভটা মেনলি ওয়েভটাকে কাজে লাগিয়ে। তো এটা আমি সামনে পড়বো যে কিভাবে আমরা আসলে ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি। না এখনো আমি স্লাইড দেখাইনি, আমি এখনো কিছু শেয়ার করিনি, আমি যেটা বলতেছি সেটা শোনো। তো এরপর ধরো এটা কিছু থাকে, যদি আমি বলি ইনস্ট্রুমেন্ট, যদি বলি যে ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য আমার কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কিছু ট্রাক আছে, মানে ভাইব্রেটর ট্রাক বলা হয় এটাকে। ধরো একটা পয়েন্টে আমি হচ্ছে খুব জোরে ফোর্স করলাম, বা মানে ভাইব্রেটর ট্রাক দিয়ে হচ্ছে ফোর্স করলাম, দেন ভাইব্রেশন ক্রিয়েট হয়, ওয়েভ ট্রাভেল করে, দেন হচ্ছে আমি ওই ডেটা রেকর্ড করি। যদি আমি বলি সাইসমিক সার্ভিং এর যে মেইন যে মেথডটা যদি বলি এটা হতে পারে, দেন হচ্ছে তোমার এয়ার গান আছে কিছু। এরপরে আমি যদি বলি অফশোর, আচ্ছা তোমরা তো অনশোর অফশোর বুঝছো, বলো তো অনশোর কোনটা অফশোর কোনটা? অনশোর হচ্ছে মূল ভূখণ্ডের ভিতরে, আর অফশোর হচ্ছে মূল ভূখণ্ডের বাইরের লোকেশনে। ওই তো আমরা যদি অন্যভাবে বলি, অফশোর হচ্ছে তোমার যে সি রিজন গুলো আছে বা ওশান, ওইটা। অনশোর হচ্ছে মেইনলি তোমার যে স্থলভাগ যদি বলি সেটা, ঠিক আছে। তো অফশোরে যখন আমরা কাজ করবো, মেইনলি যদি আমি ধরো ওশানে কাজ করবো, ওশান লেভেলে, আমি কিন্তু সাইসমিক সার্ভিং অনশোরেও করতে পারবো, অফশোরেও করতে পারবো, বাট টেকনিক কনসেপ্ট সবকিছু সেম, কিন্তু পার্থক্য শুধু ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টে, ঠিক আছে। তো আমি যদি অফশোরে করি সেই ক্ষেত্রে আমি কম্প্রেসড এয়ার ইউজ করি, ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য কম্প্রেসড এয়ার ইউজ হয়। ভাইব্রেটর ট্রাক আমি তো বললাম, যেটা ধরো কোনো একটা তোমার ল্যান্ডের মধ্যে করতেছি, তখন আমি ভাইব্রেটর ট্রাক ইউজ করতেছি, বা হ্যামার ইউজ করা যায়, হ্যামার ইউজ করে হ্যামার দিয়ে যখন আমি ফোর্স করব ভাইব্রেশন ক্রিয়েট হবে, ওয়েভ ট্রাভেল করে দেন আমি ডেটা পাবো। আর যখন আমি ওশানে যাচ্ছি, ঠিক আছে, ওশান বেডে তো আমি অবশ্যই হ্যামার ইউজ করে কোনো লাভ হবে না, আমি পানিতে ফোর্স দিলে ওটা তো আমার একদম সি বেড পর্যন্ত যাবে না। তো সেক্ষেত্রে আমরা ইউজ করি কম্প্রেসড এয়ার, আমি দেখাবো সামনে। কম্প্রেসড এয়ার ইউজ করে দেন হচ্ছে আমরা ওই ভাইব্রেশন হওয়ার ফলে যে সাইসমিক ওয়েভটা ট্রাভেল করে, এবং ট্রাভেল করে যেটা রিফ্লেক্ট, আমরা মেনলি কোনটা পাই জানো, আমরা কিন্তু রিসিভ করি যখন আমরা ল্যান্ডে ভাইব্রেশন ক্রিয়েট করি, তারপরে কি হয় সাইসমিক ওয়েভ ট্রাভেল করে, এবং সেম ওয়েভটা কিন্তু আমরা পাই না, এটা রিফ্লেক্ট হয়ে যখন ফেরত আসে আমরা সেটা আবার সোর্স থেকে তো আমরা ভাইব্রেশন দিলাম, এরপরে আমরা একটা সার্টেন ইন্টারভালে গিয়ে কিছু রেকর্ডার থাকে, সেই রেকর্ডারে ওই যে রিফ্লেক্টেড বা রিফ্রেক্টেড যে ওয়েভগুলো আছে সেই ওয়েভের অ্যামপ্লিটিউড বা হচ্ছে কতটা টাইম পরে তারা ফেরত আসতেছে, এই ডেটাগুলো আমরা রিসিভ করি হচ্ছে রেকর্ডারে। তার মানে হচ্ছে দেখো, সোর্স এবং যে রেকর্ডার সেটা কিন্তু একই প্লেনে থাকে, মানে সেটা সারফেসেই থাকবে। যদি ধরো আমি ল্যান্ডের কথা বলি, সারফেসেই কিন্তু একটা সার্টেন ইন্টারভালে হচ্ছে সোর্স, যেখান থেকে কি হয় আমি ওয়েভ ক্রিয়েট করতেছি, এবং রিসিভার যেখানে কি করব আমরা ডাটা রিসিভ করব, সেটা হচ্ছে সারফেসের উপরে থাকবে। আর মেইনলি
যেটা বললাম যে আমি রেকর্ড করি মেইনলি রিফ্লেক্টেড বা রিফ্রেক্টেড যে ওয়েভগুলো আছে। তো তোমরা তো রিফ্লেকশন বা রিফ্র্যাকশন এগুলো তো ডিটেলসে অনেক পড়াশোনা করে এসেছো, তো দুইটার মধ্যে অবশ্যই তোমরা ডিফারেন্স জানো যে রিফ্লেক্টেড যে ওয়েভটা আর রিফ্রেক্টেড ওয়েভ দুইটার পার্থক্যটা কি হতে পারে। তো মেইনলি এটাই ধরো। আর এখানে কিন্তু যে মেইন পয়েন্ট সাসমিক সার্ভিং এ যে আমি যে এই ডিফারেন্স যে ডেটাগুলো পাচ্ছি বা হচ্ছে তোমার কি বলে এটাকে, যে সাবসারফেসের যে ইমেজটা আমি পাবো বা আমি যে সাবসারফেসের স্ট্রাকচারটা আমি জানবো, সেটা কিন্তু মেইনলি সাবসারফেসের যে রকেট ডেনসিটি সেটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, রকেট ডেনসিটির উপর ডিপেন্ড করে আমি ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের ওয়েভ পাই, যেটা কি রিসিভ করি আর কি। এর ফলে আমি সেটাকে যখন আরো কম্পিউটারে গিয়ে কম্পিউটারাইজ করি, অ্যানালাইজ করি ডাটা, অনেক মানে কি বলে এটাকে, অনেক কমপ্লেক্স টাইপ ডাটা পাই, সেটাকে হচ্ছে কম্পিউটারে অ্যানালাইজ করে দেন হচ্ছে আমি একটা ইমেজ পাই, 3D ইমেজ। যেটা এর আগে কিন্তু সব সার্ভেইং এ আমি দেখিয়ে এসেছি তোমাকে যে সব ডেটাই কিন্তু আমার কম্পিউটারে অ্যানালাইসিস করা লাগে, দেন আমি একটা 3D ইমেজ পাই এবং সেখান থেকে আমি ডিটেক্ট করতে পারি যে কোন রক লেয়ারটা কিরকম। ইভেন যারা জিওলজিস্ট তারা এত এক্সপার্ট যে আমরা এখন যেমন আমরা এই আমাদের আমরা খুব নর্মাল, তো নর্মাল চোখে যখন একটা 3D ম্যাপ দেখবো, অনেক পড়াশোনা না করে কিন্তু আমি বলতে পারবো না যে যে ম্যাপের কোন জায়গাটায় আসলে অয়েল বা গ্যাস আছে। কিন্তু ধরো যারা অনেক এক্সপার্ট, জিওলজিস্ট যদি বলো বা জিওফিজিসিস্ট বলো বা যদি আরো ফার্দার ইঞ্জিনিয়ার বলো, তারা এতটা এক্সপার্ট হয়ে গেছে যে তারা একটা 3D ম্যাপ দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ এই পয়েন্টে আমি অয়েল গ্যাস আছে, আমি এই পয়েন্টে ড্রিলিং করব, এই পয়েন্টে আমি গেলে রিসোর্স পাবো। ঠিক আছে, মেইনলি এই এক্সাক্ট লোকেশনটা জানার জন্যই কিন্তু এত স্টাডি, কারণ ড্রিলিং যে প্রসেসটা বা হচ্ছে যদি আমি প্রোডাকশন যেতে চাই, এটা কিন্তু অনেক বেশি খরচের। আমি তোমাদের আগেও বলেছি যে এটা হইতেছে অনেক বেশি খরচের, মানে জাস্ট কোনো মানে আনসার্টেন একটা জায়গায় আমি হুট করে কোনো ধরনের তোমার মানে শিওর ডেটা ছাড়া বা শিওর ইনফরমেশন ছাড়া হুট করে আমি ড্রিলিং করতে পারবো না। এটা অনেক বড় একটা লস প্রজেক্ট আসলে, এই জন্যই মেইনলি এক্সপ্লোরেশনে এত গুরুত্ব দেওয়া হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি আগের মতো প্রবলেম করতেছে? ম্যাম আগের মতোই প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরো তোমাদের স্ক্রিনের দিকে মনোযোগ দিতে হবে না, তোমরা আমার কথাটা শোনো। তো আমি এতক্ষণ যেটা বললাম মেইনলি তোমাদের তো এটা ক্লিয়ার যে আমরা অবভিয়াসলি সার্ভিং বা এক্সপ্লোরেশন কেন করছি, যেটা হচ্ছে আমি মেইনলি আমাদের মেইন ফোকাস হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস কোথায় আছে বা এদের রিজার্ভের এক্সাক্ট লোকেশন সম্পর্কে জানা, বা ইভেন ফার্দার আমার কতটুকু মানে ভ্যালু বা তাদের অ্যামাউন্ট মেজারমেন্ট, এই সব ধরনের আলটিমেটলি একটা প্যাকেজ ডাটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে অবশ্যই এক্সপ্লোরেশন করতে হবে। তো আর শুরুতে আমি একটা কথা বলেছি যে হচ্ছে সাইসমিক সার্ভেইংটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন মেথড যদি আমি বলি, এরকম একটা মেথড। তো এই সার্ভেটা করে আমরা মেইনলি কি পাই, আমরা হচ্ছে তোমার ধরো আন্ডারগ্রাউন্ড বা সাবসারফেস যদি বলি, তার একটা ইমেজ আমরা পাই, বা ইমেজ বা যদি আমি বলি 3D একটা ম্যাপ বা ফুল একটা 3D ইমেজ আমরা ডেভেলপ করি। দেন ওইখান থেকে হচ্ছে আমাদের ফার্দার স্টাডি গুলা হয়। তো এছাড়া মানে অয়েল গ্যাস এক্সপ্লোরেশন ছাড়া এই তোমার হচ্ছে সাইসমিক সার্ভেইং এর মাধ্যমে আমরা আন্ডারগ্রাউন্ডের কোথায় হচ্ছে ওয়াটার আছে, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা বলি আমরা বলি বা যা বলি যে গ্রাউন্ড ওয়াটার, এটা জানতে পারি। দেন হচ্ছে গিয়ে তোমার ইভেন ধরো কোন একটা লোকেশনে যদি আর্থকোয়েক হয় সামনে বা ধরো ফার্দার যদি হয়, সেই এরিয়াটা কি পরিমাণ ধরো শেক করবে বা ভাইব্রেশন হবে, একটা আর্থকোয়েকের কি পরিমাণ তোমার ইফেক্ট করবে, এই ব্যাপারটাও হচ্ছে তোমরা মানে আমরা সাইসমিক ওয়েভের মাধ্যমে জানতে পারি। যদিও এটা আমাদের কাজ না, বাট এই ধরনের ডেটাও হচ্ছে আমরা সাইসমিক ওয়েভের মাধ্যমে পেতে পারি। কারণ আর্থকোয়েকে কি হচ্ছে, সেমই তো হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, সাইসমিক ওয়েভ ক্রিয়েট হচ্ছে। তো আমরা যদি একটা আর্টিফিশিয়াল সাইসমিক ওয়েভ ক্রিয়েট করি তখন কিন্তু আমরা অবভিয়াসলি একটা সেম কম্পেয়ার করার মতো একটা ডেটা, কম্পেয়ার করার মতো একটা রিপোর্ট পাচ্ছি যে এই লোকেশনটাতে যদি আর্থকোয়েক হয় পরবর্তীতে তাহলে কি পরিমাণ ভাইব্রেশন হবে বা কি পরিমাণ ইফেক্ট পড়বে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বলা যায়, ইম্পর্টেন্ট কি বল অ্যাপ্লিকেশন বলা যায় সাইসমিক ওয়েভের। ঠিক আছে, তো আচ্ছা
আমি যদি বলি মানে সাইসমিক সার্ভেটা যেটা সেটা হচ্ছে মেইনলি দুই ধরনের, যেটা আমি বলে এসেছি তোমাদের এই কথাটা, যে ল্যান্ড সার্ভে হতে পারে, আরেকটা হচ্ছে যদি অফশোরে করি মেরিন সার্ভে। তো দুইটার কনসেপ্ট সেম, মেথোডোলজিও সেম এবং প্রিন্সিপালও সেম, বাট জাস্ট পার্থক্য হচ্ছে ধরো আমি ল্যান্ড সার্ফেসে মানে ল্যান্ডে যেই হচ্ছে সোর্সটা ইউজ করবো। সোর্স মানে কি, আমি যেখান থেকে সাইসমিক ওয়েভ ক্রিয়েট করছি, ওকে। তো এই সোর্সটা মানে ল্যান্ডের সোর্স এবং মেরিনের সোর্স দুইটা আলাদা হবে। অবশ্যই ল্যান্ডের সোর্স ভাইব্রেটর ট্রাক হতে পারে, বাট মেরিন যেই সোর্সটা হবে, মেরিনে তো আমি একটা ট্রাক নিয়ে যেতে পারবো না, আমাকে মেরিনে অবশ্যই সেটা শিপ হতে হবে বা ফ্লোটিং কিছু হতে হবে, ফ্লোটিং কোনো ভেসেল হতে হবে, যেটা কি করতে পারে তোমার ওয়াটারের মধ্যে ফ্লোটিং অবস্থায় থাকতে হবে তাকে। দেন আরেকটা পার্থক্য যেটা মেইনলি যে দুটো ইনস্ট্রুমেন্ট লাগে, সোর্স এবং ডিটেক্টর। ডিটেক্টর হচ্ছে যেটা আমি বললাম রেকর্ডার, আমি যে ডেটাগুলো পাবো সেটা যেখানে রেকর্ড করব। তো ল্যান্ডে যে ডিটেক্টরটা ইউজ হয় সেটাকে আমাদের বলা হচ্ছে টিওফোন, এবং মেরিনে যেটা ইউজ হয় সেটা হচ্ছে হাইড্রোফোন। এটা ক্লিয়ার তোমাদের? যদিও হয়তো স্লাইড দেখতে পাচ্ছ না, আমি স্লাইডে যেটা আছে সেটাই আসলে বলতেছি। তো তোমাদেরকে এতটুকু ক্লিয়ার যে আমরা যদি দুই ধরনের সার্ভে বলি, মানে সেম সার্ভে বাট দুইটা প্লেস যদি বলি, তো সেই ক্ষেত্রে কোন দুইটা জিনিস পার্থক্য মেইনলি। ধরো আমি যদি বলি জিও ফোনটা কোন সার্ভে ইউজ হচ্ছে, মানে সার্ভিং এ ইউজ হচ্ছে, তখন তোমরা বলতে পারবা তো যে হ্যাঁ যখন আমি ল্যান্ডে সাইসমিক সার্ভে করছি তখন আমার জিও ফোন দরকার হচ্ছে, বা তখন যে ডিটেক্টরটা ইউজ হয় সেটাই মেইনলি জিও ফোন, এবং মেরিনের জন্য হাইড্রোফোন। ঠিক আছে? তো এরপরে যদি বলি যে হচ্ছে তোমার মেইনলি আমরা কোন ধরনের ডেটাটা, মানে আমি কি ধরনের ডেটা পাই, বা আমাদের মেইন যদি প্রিন্সিপালটা বলি আমি, বা যদি মেথোডোলজিও বলা যায় এটাকে, যে মেইনলি ধরো এটা একটা আর্থের সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ সারফেস আর এটা হচ্ছে সাব সারফেস। দেন ধরো এগুলো আমাদের কিছু সোর্স, এই যে এখানে একটা সোর্স রাখলাম আমরা, সোর্স বলতে হচ্ছে ভাইব্রেটর ট্রাক, আমি ল্যান্ড ধরলাম এটাকে, ঠিক আছে, একটা ভাইব্রেটর ট্রাক, বা ধরো হচ্ছে এয়ার গান, আর কি হতে পারে, হ্যামার হতে পারে। তো মানে যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্ট, মানে আর্টিফিশিয়ালি আমি ওয়েভ ক্রিয়েট করব। ন্যাচারাল ওয়েভ তো তোমরা জানো, আচ্ছা বলো তো ন্যাচারাল সাইসমিক ওয়েভ কখন পাচ্ছি আমরা, বা আর্থের ন্যাচারাল সাইসমিক ওয়েভ গুলো কখন ক্রিয়েট হয়, কেউ বলতে পারবা? ম্যাডাম প্লেট টেকটনিক যখন আঘাত এর থেকে তো সহজ একটা উদাহরণ আছে, ম্যাম আর্থকোয়েক টাইপের ফেনোমেনন যখন ক্রিয়েট হয় আর হ্যাঁ কি। আর্থকোয়েক, হ্যাঁ গুড, আর্থকোয়েক যখন হয় তখন। প্লেট টেকটনিকে কি আদৌ মানে এরকম হবে ওয়েভ কি ক্রিয়েট হয় আসলে? হয় না তো, প্লেট টেকটনিকে তো এরকম কোনো মানে ওখানে অন্য ওইটার ন্যাচারাল ফিনোমিননটা কিন্তু অন্যরকম। তো বেস্ট এক্সাম্পল যেটা আমি বলতে পারি, আর্থকোয়েক হচ্ছে যখন, তখন তো সাইসমিক ওয়েভ ক্রিয়েট হয়। তো এখন দেখো আমি এখন যেটা করব, সার্ভিং এ আমার মেইনলি আর্টিফিশিয়ালি ওয়েভ ক্রিয়েট করব। তো ধরো এই যে সারফেস, এখানে একটা সোর্স আছে, সোর্স মানে তো আমি বলতেছি বারবার যে যেখান থেকে আমি ওয়েভটা প্রডিউস করব, আর্টিফিশিয়ালি যে ওয়েভটা আমি প্রডিউস করবো এটা সোর্স ধরো। তো এখান থেকে ওয়েভ যখন ক্রিয়েট হচ্ছে, দেখো এই ওয়েভ এখানে রিফ্লেক্ট, এটা হচ্ছে ধরো সাইসমিক ওয়েভ এতটুকু ট্রাভেল করলো, ঠিক আছে। তো এটাকে আমরা ধরবো মানে সাবসারফেসে, ঠিক আছে, এই নিচের দিকে কিন্তু পুরোটা সাবসারফেস, ধরো ডেপথ বাড়তেছে। তো এটা আমি বলতেছি রিফ্লেক্টিং লেয়ার। এখানে যখন রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে যে আমি যে রিফ্লেক্টেড যে ওয়েভটা পাবো সেটা আমার রেকর্ড হবে কোথায়, জিওফোন। যদি ল্যান্ড বেস হয় সেটা জিওফোনে রেকর্ড হবে। এই যে দেখো এখানে রেকর্ড হচ্ছে, ধরো আমি এখানে অনেকগুলা জিওফোন বলতে মানে ধরো একটা সার্টেন, ধরো 10 মিটার বা 10 ফিট এরকম ডিস্টেন্সে কয়েকটা জিওফোন রাখতেছি, কারণ আমার অবশ্যই কি লাগবে, অনেকগুলা ডেটা লাগবে। আমি আগেও বলেছি যে যত বেশি ডেটা বা যত বেশি ইনফরমেশন আমার তোমার হচ্ছে কি বলে এটাকে রেজাল্ট কারেক্ট বা অ্যাকুরেসি লেভেলটাও তত বাড়ে। তো এরকম আমি কয়েকটা জিওফোন রাখবো, বা ধরো অনেকগুলা রিফ্লেক্টেড ওয়েভ আসবে, তো আমার এই একটাতে তো সবগুলা রিফ্লেক্টেড ওয়েভ আমি রেকর্ড করতে পারছি না। তো এরকম সার্টেন পয়েন্ট পরপর আমি কিছু জিওফোন রাখবো বা রেকর্ডার রাখবো, 8 দিয়ে ডিনোট করা হয়েছে, তো মানে মেইনলি এটা রেকর্ডার, যেটাকে আমরা বলতেছি জিওফোন। এখানে আমি রেকর্ড করব, কি রেকর্ড হবে এখানে মেইনলি, ধরো কোন রিফ্লেক্টেড ওয়েভটা কতটুকু টাইম ডিস্টেন্সে আসতেছে, মানে ওদের টাইম ডিস্টেন্সটা, এবং তোমার অ্যামপ্লিটিউড, মানে এই যে ওয়েভটা তার অ্যামপ্লিটিউড, মেনলি অ্যামপ্লিটিউডের কিন্তু কাজ, অ্যামপ্লিটিউড বা যদি আমি বলি ম্যাগনিটিউড, এদের এটা আমি রেকর্ড করছি, ঠিক আছে। দেন কিন্তু এই ডাটাগুলো আমি সার্ভে করে বা অ্যানালাইসিস করে আমি একটা 3D ইমেজ পাই, মানে এই সারফেসটার এখান থেকে যেটা ডাটাটা পাবো, এই সারফেসের আমি একটা 3D ইমেজ পাবো।
দেন দেখো এটার লেফট সাইড এবং রাইট সাইডে দুই সাইডেই কিন্তু জিওফোন বসানো হয়েছে এবং কি দেখো একটা ইন্টারভাল পরপর, মানে এই ইন্টারভালটা কিন্তু সেম। ধরো এটা এই R1 বা জিওফোন 1 থেকে জিওফোন 2 এর যতটুকু ডিস্টেন্স, ধরো 10 ফিট অর 10 মিটার, ঠিক জিওফোন 2 থেকে জিওফোন 3 যদি বলি, এদের ডিস্টেন্সটা গুলো কিন্তু সেম ইন্টারভালে বসবে, ঠিক আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সাবসারফেস কভারেজ, আমি ধরো এই পর্যন্ত জিওফোন গুলো আছে, তো এটা সোর্স আর হচ্ছে এই এতটুকু পর্যন্ত আমি জিওফোন গুলা রেখে দিচ্ছি, মানে রেকর্ডার গুলা। তার মানে হচ্ছে, আচ্ছা তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, তো এইরকম মানে আমি জাস্ট যতটুকু পর্যন্ত রেকর্ডারটা রাখবো, আমার কিন্তু সাবসারফেস কভারেজ ওই পর্যন্তই হবে, মানে এর বাইরে আমার যে ইমেজটা আমি পাবো ফার্দার, যতটুকু পর্যন্ত আমি সোর্স এবং জিওফোনের ইন্টারভাল ছিল, বা আমি যদি বলি যতটুকু এরিয়া ওরা কভার করেছে, আমার কিন্তু 3D ইমেজটা ঠিক সেই পর্যন্তই আমরা পাচ্ছি, ঠিক আছে। তো যদিও হয়তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ধরো একটা অ্যানিমেশন টাইপের একটা পিকচার দেওয়া আছে এখানে, যে সাইসমিক সার্ভেটা কিভাবে হয়। যদি বলি যে এখানে হচ্ছে তোমার ধরো যে ভাইব্রেটরটা আমি ক্রিয়েট করব, যে ভাইব্রোসিস ট্রাক যেটাকে বলা হয়, সেখান থেকে আমি ভাইব্রেশন ক্রিয়েট করব। দেন এখানে দুইটা ওয়েভ থাকবে, বা ওয়েভ হচ্ছে দুইটা পথ দিয়ে ট্রাভেল করবে, একটা হচ্ছে রিফ্লেকশন হবে, আরেকটা হচ্ছে রিফ্লেকশন হবে। আচ্ছা, তোমরা কি আমাকে এটা বলতে পারবা কেউ যে হচ্ছে কোনো ওয়েভ, বা হচ্ছে যদি আমি বলি যে সাইসমিক ওয়েভটাই কখন রিফ্লেকশন হচ্ছে এবং কখন রিফ্র্যাকশন হচ্ছে, কি কারণে হচ্ছে? তোমরা বলো, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন কেন হচ্ছে, মানে মেইনলি কি কারণে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন হয়? নিচের লেয়ারটার ঘনত্ব বেশি থাকার কারণে। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। তোমার হচ্ছে কি বলে এটাকে, মেইনলি যেটা বলবো যে মিডিয়ামের ডেনসিটির উপর ডিপেন্ড করে, তাই না? যখন ধরো দুইটা মিডিয়াম সেম হয়, তখন কি হয় বলতো? দুইটা যদি সেম মিডিয়াম হয়, বা আমি যদি বলি দুইটা মিডিয়ামের ডেনসিটি যদি সেম হয়, তখন কি রিফ্লেকশন হবে নাকি রিফ্র্যাকশন হবে? রিফ্লেকশন হচ্ছে। তার মানে যখন মিডিয়াম চেঞ্জ হচ্ছে তখন রিফ্র্যাকশন হচ্ছে। সেম এইভাবে ধরো সাবসারফেসের ডেনসিটির উপর ডিপেন্ড করে, মানে যখন, এবং এটা তো আমরা জানি যত আমি ডেপথে যাব আর্থের ডেনসিটি বা রকের ডেনসিটি তত বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। ধরো সাবসারফেস থেকে এতটুকু ডিস্টেন্সের ডেনসিটি যেমন হবে, স্বাভাবিক বা খুব মানে কমন একটা ফিনোমিনন হচ্ছে যে তার থেকে আরো বেশি মানে ডিস্টেন্সে বা যত ডেপথে যাব ডেনসিটি বাড়তে থাকবে। তো এরকম একটা পাথ হবে হচ্ছে রিফ্লেকশনের পাথ হবে, বা রিফ্লেকশন ওয়েভ পাবো আমরা, সেটাও রিসিভ করবো এখানে আমরা, রিফ্লেক্টেড যে ওয়েভটা। আরেকটা যেটা রিফ্রেক্টেড ওয়েভ, সেটাও আমরা রিসিভ করবো কোথায়? এই যে দেখো এখানে একটা রিসিভার ট্রাক যদি বলি, সেখানে কি আছে? জিওফোন আছে। জিওফোন গুলো হচ্ছে রিসিভার, তো এটা হচ্ছে রিসিভিং পয়েন্ট, ঠিক আছে, রিসিভ করবো। তো দেখো এখান থেকে আমরা দেখতে পারি, ধরো মানে রিফ্লেকশনটা তো খুব মানে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দেখো রিফ্লেক্টেড যে ওয়েভটা সেটা আমরা তাড়াতাড়ি পাচ্ছি, ঠিক আছে, এবং রিফ্র্যাক্টেড যেটা পাচ্ছি সেটা একটু মানে খুব বেশি যে ডিফারেন্স, টাইম ডিফারেন্স খুব বেশি তা না, বাট একটু ডিফারেন্সে পাচ্ছি, ঠিক আছে। তো এগুলোও কিন্তু অ্যানালাইসিস করে দেখা হচ্ছে, মানে পরবর্তীতে দেখা হয় যে মানে মেনলি আমি বললাম যেটা আমরা তো দেখবো না, মানে কম্পিউটারে যখন অ্যানালাইজ করা হয় মেনলি এই যে ছোট ছোট যে ইনফরমেশন সব কিন্তু সব ডেটা কিন্তু একসাথে অ্যানালাইজ করেই আমরা একটা 3D ইমেজ পাই, এবং ফুল মানে 3D ইমেজটা বলা যায় যে একদম ফুল ডিটেইলড একটা তোমার ইমেজিং, ঠিক আছে। তো এখানে কিছু লেখা, আচ্ছা আমি বলি, এখানে একটা ধরো আমি যেখান থেকে ভাইব্রেশনটা দিব বা ভাইব্রেশন ক্রিয়েট করব, সেটাকে আমরা বলতেছি শুট পয়েন্ট। ওকে, যদি আমি বলি যে শুট পয়েন্টটা কি, শুট পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টে আমি তোমার হচ্ছে ইয়া দিচ্ছি, কি বলে, ভাইব্রেশন ক্রিয়েট করছি বা ভাইব্রেশন প্রডিউস করছি, আর সারফেস এটাকে আমরা বলছি শুট পয়েন্ট, এবং যেখানে আমি রিসিভ করি ডেটা সেটা হচ্ছে আমার রিসিভিং পয়েন্ট, ঠিক আছে। তো যেটা বলা হয়েছে যে যখন হচ্ছে আমি শুট পয়েন্টে সাইসমিক ওয়েভ ইনিশিয়েট করি বা প্রডিউস করি, এন্ড দেন যে রিফ্লেকশন বা রিফ্রেকশন হয় ওয়েভ, সেই রিফ্লেকশন বা রিফ্রেকশনটাই আমরা কি করি, সারফেসেই জিওফোনের মাধ্যমে বা রেকর্ডারের মাধ্যমে
রিসিভ করি, ঠিক আছে? তো এখন দেখো, ধরো এই যদি আমি ফিগারটাতে বলি যে তোমার শুট পয়েন্ট এবং হচ্ছে রিসিভিং পয়েন্ট, মানে হচ্ছে কি সোর্স এবং ডিটেক্টরের মধ্যে যদি খুব কম ডিস্টেন্স থাকে, ঠিক আছে, তখন দেখা যায় কি হয় যে রিফ্লেক্টেড যে ওয়েভগুলো আছে সেটা আমি খুব মানে সেটা রিফ্লেকশন হতে খুব দ্রুত হয়ে যায়, যার ফলে আমরা কি পাই, রিফ্লেক্টেড যে ওয়েভটা আছে খুব তাড়াতাড়ি রিসিভ করি, ঠিক আছে? মানে তাড়াতাড়ি বলতে রিফ্লেক্টেড মানে রিফ্র্যাক্টেড প্রতিসরণের থেকে প্রতিফলন একটু আগে হয়, মানে খুব সামান্য পরিমাণ আগে হয়। বাট যদি ধরো অনেক বেশি ডিস্টেন্স হয়, ধরো সোর্স এবং ডিটেক্টরের মধ্যে অনেক বেশি ডিস্টেন্স এবং ধরো মানে অনেক বেশি ডিস্টেন্স আমরা কভার করি, সেই ক্ষেত্রে কি হয়, তোমার যেই রিফ্র্যাক্টেড বা প্রতিসরিত যে ওয়েভটা সেটা আমরা তাড়াতাড়ি মানে সেই ওয়েভটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফার্স্টলি অ্যারাইভ করে কোথায়, ডিটেক্টরের মধ্যে। এটা হচ্ছে অবশ্যই কি ডেনসিটির যে ডিফারেন্সগুলো আমি বলি, ডেনসিটি ডিফারেন্সের কারণে। কারণ ধরো একদম আর্থের খুব কাছে মানে সাবসারফেসে খুব কম ডিস্টেন্সে যে ডেনসিটিটা থাকবে অবশ্যই তার থেকে ডেপথে গেলে ডেনসিটি বাড়বে। এবং এমন হতে পারে ধরো একটা সার্টেন ডেপথ পর্যন্ত এক ধরনের ডেনসিটি মানে ডেনসিটি খুব কম ফ্ল্যাকচুয়েট করতেছে এবং আরেকটা মানে আরেকটা লেয়ারে গিয়েও ডেনসিটি খুব কম ফ্ল্যাকচুয়েট করতেছে। তো এই ধরনের যে ডেনসিটি ডিফারেন্সগুলো তার কারণে কিন্তু রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন হচ্ছে, এবং এই ডেনসিটি ডিফারেন্সের কারণেই আমরা কিন্তু টাইমের মধ্যে একটা ডিফারেন্স পাচ্ছি, ঠিক আছে? তো এখানেও এরকম একটা মানে ফিগার বলা হয়েছে, এইখানেও তোমার হচ্ছে ওই ধর মানে এর আগে যখন আমি রিফ্লেকশন রিফ্র্যাকশন দুইটাই দেখিয়েছি, বাট এই ফিগারে হচ্ছে জাস্ট রিফ্লেকশন দেখানো হয়েছে, মানে এখানে ধরো কোনো রিফ্র্যাকশন হয়নি, জাস্ট রিফ্লেকশন ইনসিডেন্টটাই হয়েছে, মানে রিফ্র্যাক্টেড কোনো ওয়েভ আমরা পাইনি। তো এখানে আবার দেখানো হচ্ছে যে তোমার লেয়ার আছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট রিফ্লেক্টিং বেড, আরেকটা হচ্ছে সেকেন্ড বেড, মানে লেয়ার যদি আমি বলি সেটা লেয়ার আছে। তো এখান ফার্স্ট থেকে আমরা কিছু রিফ্লেক্টেড ওয়েভ পাবো এবং সেকেন্ড থেকে মানে যেগুলা ফার্স্ট রিফ্লেক্টিং বেডে রিফ্লেক্ট হচ্ছে না, বাকি যেই তোমার ওয়েভগুলো আছে তারা সেকেন্ড রিফ্লেক্টিং বেডে রিফ্লেক্ট হয়ে দেন আমরা রেকর্ডিং ট্রাক বা জিওফোন যেটা আছে সেখানে আমরা পাচ্ছি। ওকে, তো এই গেল মোটামুটি তোমার হচ্ছে সাইসমিক যে সার্ভিং সেটার মেথোডোলজি। যদি আমি বলি এরকম প্রিন্সিপালটা মেইনলি যে সাইসমিক ওয়েভ ক্রিয়েট করে বা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে আমরা হচ্ছে গিয়ে কি পাই, তোমার হচ্ছে ওয়েভ অ্যাম্পলিটিউড এবং ওয়েভ যে টাইমিংটা বা ডিস্টেন্সটা এটা আমরা নিয়ে দেন হচ্ছে 3D ইমেজ প্রসেস করি, ঠিক আছে? তো এটা গেল মোটামুটি একটা প্রিন্সিপাল। এখন এটার জন্য তোমার জানতে হবে যে সাইসমিক যে ওয়েভটা সেটার ক্লাসিফিকেশনটা। আমি তো তোমাদেরকে আর্থকুয়েক পড়ানোর সময় সাইসমিক ওয়েভের ক্লাসিফিকেশন ভালো করে পড়িয়ে এসেছিলাম। তো কি কি ধরনের সাইসমিক ওয়েভ আছে কেউ বলতে পারবো আমাকে? হাউ মেনি টাইপস এন্ড কি কি ছিল সাইসমিক ওয়েভ? সিটিও দিয়ে ফেলছো এটার উপর তোমরা, এখন বলো আনসার দাও। দুই রকম। কি কি? দুই রকম। হ্যাঁ দুই রকম ঠিক আছে। একটা সারফেস একটা মানে কম্প্রেশনাল, আর একটা হচ্ছে ইংলিশটা মনে আসতেছে না। ম্যাডাম বডি ওয়েভ আর সারফেস ওয়েভ। বডি ওয়েভ, সারফেস ওয়েভ। বডি ওয়েভ সারফেস ওয়েভ, গুড। বডি ওয়েভ সারফেস ঠিক আছে। বডি ওয়েভ কোনটা, সারফেস ওয়েভ কোনটা? যে অ্যানসার দিবা সে মুখে অ্যানসার দিবা, আমি তো তোমাদের চ্যাট পড়ে পড়ে অ্যানসার দেখতে পারবো না, তাই না? আচ্ছা, মেইনলি যেটা মানে আমি অ্যানসার এক্সপেক্ট করতেছিলাম সেটা হচ্ছে পি ওয়েভ এন্ড এস ওয়েভ যদি বলি আমরা, সেটা মানে মেইনলি যদি বলি আমার দুইটা তো কাজে লাগতেছে বেশি। আর যে বলছো বডি ওয়েভ সারফেস ওয়েভ তারটা অবশ্যই ঠিক আছে, গুড। যে একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ মানে সারফেসে যে ওয়েভটা ট্রাভেল করে এবং বডি ওয়েভ হচ্ছে যে সাব সারফেসে যেটা ট্রাভেল করছে। তো বডি ওয়েভকে আমরা আবার মেইনলি দুইটা ক্লাসিফিকেশন আছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রাইমারি ওয়েভ বা যদি বলি পি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ বা হচ্ছে এস ওয়েভ। এখন তোমরা কি আমাকে বলতে পারবা যে কেউ যে তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটার যে মেইন একটা ডিফারেন্স আছে, বা আমি যদি বলি একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে দুটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা কি? ডাইরেকশনাল না, ডাইমেনশনাল না, বাট ওদের মিডিয়ামটা
ওরা যে ট্রাভেল করে যে মিডিয়াম, একটা সলিড এবং লিকুইডের মধ্যে দিয়ে যেতে পারে, আর একটা শুধু সলিডের মধ্যে দিয়ে যেতে পারে। এখন এটা কোনটা সলিড দিয়ে যাচ্ছে বা সলিড দিয়ে ট্রাভেল করতেছে এবং কোনটা হচ্ছে সলিড এবং লিকুইড দুটো মিডিয়াম দিয়ে ট্রাভেল করতে পারে, এটা বলতে পারবা? পিওএফ সলিড আর লিকুইড দুইটা দিয়ে, আর এসওএফ শুধু লিকুইড। ঠিক আছে, গুড। তাহলে তো তোমাদের মানে যেটা মনে হচ্ছে আমার কাছে যে সাইসমিক ওয়েভ নিয়ে মোটামুটি তোমাদের কনফিউশন নেই, বা হচ্ছে তোমরা জানো অনেক, তো ঠিক আছে। তো কারণ আমাদের মেইনলি সাইসমিক সার্ভেইং সাইসমিক ওয়েভ নিয়ে পড়াশোনা। তারপরে ধরো এখন যদি আমি একটা ওয়েভ ক্রিয়েট করি, ধরো কোনো একটা সাবসারফেস অফ ওয়াটার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার যদি আমি এস ওয়েভ হয় তখন এস ওয়েভটা কিন্তু ট্রাভেল করতে পারছে না, বা যদি দেখি যে আমি এস ওয়েভ মানে সেকেন্ডারি কোনো ওয়েভ পাচ্ছি না, রিফ্লেকশন হচ্ছে না, বা যদি বলি মানে এটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু দেখতে পাচ্ছি বা আমার কিন্তু ডেটা পাচ্ছি যে আসলে আন্ডারগ্রাউন্ডে যে পয়েন্টটাতে আমি করছি সেখানে আমার কোনো কি আছে কিনা, গ্রাউন্ড ওয়াটার আছে কিনা, বা কোনো হচ্ছে তোমার অয়েল গ্যাস, অবশ্যই তো অয়েল গ্যাস আমার খুঁজতে বা এক্সপ্লোরেশন করতে তো আমি সার্ভেইং করছি, ঠিক আছে। তো মানে সাইসমিক সার্ভেইং এর পড়াশোনা শেষ হয়নি এখনো, মানে মোটামুটি বেসিক যে আইডিয়াটা এতটুকু আজকের জন্য। তো আমি তোমাদের ওই যে আগের মতোই, যেহেতু আমি তোমাদের ফিল্ডে নিয়ে এটা দেখাতে পারবো না বা এটা তো আসলে পসিবল না, বাট আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে তোমরা দেখে মানে একটু জাস্ট আইডিয়া নিবা আর কি যে এই কাজগুলো এইভাবে হচ্ছে, ঠিক আছে। যদি লাকিলি হচ্ছে স্ক্রিনটা দেখা যায় ভালো মতো, ঠিক আছে। আর যদি বেশি প্রবলেম করে তাহলে আমাকে বলবা, আমি ওটা প্লে করবো না, আমি তোমাদের হয়তো ওটা পাঠিয়ে দিব ভিডিওটা। যখন অফলাইনে ক্লাস শুরু হবে তখন আমরা গান শুনবো, ঠিক আছে, এখন না শুনি। আচ্ছা তোমরা আমাকে বলবা যদি হচ্ছে ভিডিওটা বেশি ইয়া করে, ডিস্টার্ব করে, তাহলে বলবা, আমি একটা প্লে করবো না শুধু শুধু। Planet Earth. If you look closer, you'll see that a whole other world exists beneath the surface of land and sea. Layer after layer of rock structures go deep into the Earth's crust, mile after mile. And trapped within these structures, along with other liquids and solids, you'll often find deposits of oil and natural gas, the world's two most important sources of energy. এখানে যেটা বলা হয়েছে যে যখন আমরা সাবসারফেসে যাচ্ছি পুরো হোল নিউ একটা ওয়ার্ল্ড বলা যায়, এরকম একটা ইয়া পাচ্ছি আমরা। তো লেয়ার আফটার লেয়ার মানে মাইলের পর মাইল কিন্তু রকের লেয়ার আছে, দেন হচ্ছে সলিড লিকুইড সবকিছু লেয়ার আছে, এবং দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে দেখো যে অয়েল এন্ড গ্যাস ডিপোজিট, ঠিক আছে, মানে হচ্ছে একটা মানে এই ধরনের ডিপোজিট আমরা পাচ্ছি। কোথায় পাচ্ছি? মানে রক লেয়ার গুলোর মধ্যে বা সলিড লিকুইডের যে ডিপোজিশন গুলো আছে তার মাঝে আমি অয়েল এবং গ্যাস ডিপোজিটও পাচ্ছি, যেটা কি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রিসোর্স। তো এটার জন্য মেইনলি আমরা আগে গিয়ে সার্ভিংটা করবো, ঠিক আছে। These famous fuels are in constant demand because they make the world go round day in and day out. So how do you find something that's completely hidden beneath the Earth's surface? It's a mystery that people in the oil and gas industry are always trying to solve, and for very good reason. Drilling for hydrocarbons is expensive, and before they spend money on equipment and crews, এখানে একটা কথা বলা হয়েছে যে ড্রিলিং ফর হাইড্রোকার্বন ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে আমি যখন ড্রিলিং করব হাইড্রোকার্বনের জন্য বা অয়েল গ্যাসের জন্য সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। সেই জন্য কি করা হয় যে আমি শিওর হই দেন ড্রিলিং কাজে বা প্রোডাকশনের কাজে নামবো।
এই শিওর হওয়াটা বা হচ্ছে এক্সাক্ট জানতে পারা যে আমি কোন লোকেশনে ড্রিলিং করব বা কিভাবে ড্রিলিং করব, কত বছর ড্রিলিং করব, সব যে প্রি প্ল্যান করা, এগুলো আমার ডিপেন্ড করছে এক্সপ্লোরেশনের উপরে এবং একটা পারফেক্ট রিপোর্টের উপরে। Exploration and production companies need a reliable strategy for pinpointing where to drill. Geoscientists have a secret weapon called seismic exploration, and it involves sending acoustic energy, which takes the form of wavelets, into the ground to get a sound picture beneath the surface. It's complicated, so let's start with the analogy of bats. Bats can't see very well, so they send out little waves of sound that bounce off. আচ্ছা, এই এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং যে বাদুর, তোমরা কি কেউ জানো এই এটা বাদুরের যে ফ্যাক্টটা বলতে পারো? বাদুর শব্দোত্তর তরঙ্গ তৈরি করে চলাফেরা করে, কারণ বাদুর চোখে দেখতে পারে না, তো ওর তো যখন উঠতে হবে সামনে অনেক অবস্ট্যাকল আসতে পারে বা অনেক অবজেক্ট আসতে পারে, তো ও কি টেকনিকটা ইউজ করে? সেম টেকনিকটা কিন্তু সাইসমিক সার্ভিং এ ইউজ হচ্ছে, যে আমি অ্যাকোয়াস্টিক যে ওয়েভ বা অ্যাকোয়াস্টিক এনার্জিটা কাজে লাগাচ্ছি, সাউন্ড ওয়েভ ক্রিয়েট করছি, যে যখন ওটা রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারতেছি যে আমার সামনে কোনো অবজেক্ট আছে এবং কতটা ডিস্টেন্সে আছে, মানে বাদুর যে টেকনিকটা ইউজ করে এটাই কিন্তু সাইসমিক ওয়েভে হচ্ছে, ঠিক আছে, বা সাইসমিক সার্ভিং এ হচ্ছে। Of objects and then go back to their ears. It's called sonar. It gives them what you might call a sound picture of their world. That's a good example of how nature already uses a form of seismic acoustic imaging to locate objects. তার মানে হচ্ছে অলরেডি নেচারে এরকম একটা এক্সাম্পল আছে খুব সুন্দর, যে হচ্ছে কি করে সাইসমিক সার্ভিং এর মাধ্যমে সে কাজ করতেছে, ঠিক আছে, ন্যাচারাল একটা এক্সাম্পল যদি আমি বলি। Doctors also use it for ultrasound imaging. Geoscientists use man-made tools. আল্ট্রাসাউন্ড ইমেজিং বা আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা বলি, সেখানেও কিন্তু সেম টেকনিক ইউজ হচ্ছে, অ্যাকোয়াস্টিক যেই কাজটা বা অ্যাকোয়াস্টিক যে এনার্জি বা অ্যাকোয়াস্টিক যেই ইয়াটা সেটা কিন্তু ইউজ করেই আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, ঠিক আছে। To make the sound wavelets, listen to them, and then record them. When you want to know if oil and gas deposits are in a particular area, geophysical companies bring large trucks that have big vibrators on them. Most of the time, this is what generates the acoustic energy or vibration. এখানে বলা হয়েছে যে যখন ধর আমি এক্সপ্লোরেশন করব সাইসমিক সার্ভিং এর মাধ্যমে, তো এরকম জিওফিজিক্যাল যেই মানে এক্সপ্লোরেশন কোম্পানিগুলো আছে তারা কি করে, এরকম একটা ভাইব্রেটর ট্রাক আনে, তো সে কি করে এই যে অ্যাকোয়াস্টিক এনার্জি ইউজ করে বা কি করে ভাইব্রেশন ক্রিয়েট করে, ঠিক আছে। তো দুই পাশে দুইটা ট্রাক দেখতে পাচ্ছি, একটা অবশ্যই ভাইব্রেটর ট্রাক বা সোর্স যদি বলি, আরেকটা হচ্ছে কি যেটা রিসিভার বা ডিটেক্টর অর কি জিওফোন, ঠিক আছে। They use geophones, or very sensitive seismic microphones, to hear the reflected sounds, but sometimes they set off small buried charges. They set many geophones on the ground in a line, and they are attached to a recorder inside another truck. The vibrators send thousands of wavelets down into all the different layers of the earth. Some of the wavelets bounce off of the boundaries between the rocks below the surface and are reflected back to the geophone. দেখছো এখানে দেখানো হচ্ছে অনেকগুলা লেয়ার, এখানে কালার ডিনোট করে কিন্তু বোঝানো হয়েছে যে এই যে সাবসারফেসে অনেকগুলা লেয়ারে তোমার ভাইব্রেশনটা যাচ্ছে, দেন রিফ্লেক্ট হয়ে দেন ওরা জিওফোনে ডিটেক্ট হচ্ছে। Phones that are waiting to record them. Each geophone along the cable sends the received wavelets to the recording truck where they're recorded and stored. How do the wavelets reach into the subsurface of the ocean? That's offshore seismic, and it just এটা হচ্ছে অফশোর সাইসমিক। এতক্ষণ যেটা দেখলাম আমরা সেটা ছিল অনশোরে, যেটা আমি কি ইউজ করছি ভাইব্রেটর ট্রাক দিয়ে, আর এটা হচ্ছে অনশোরের জন্য। requires a different device to send out the wavelets and record those that are reflected back. Out at sea, a seismic crew works off a vessel with a specially designed back end, so it's easier to lay floating cables or streamers. And all along the length of the streamers, microphones called hydrophones are attached one after another. Several of these hydrophone streamers are pulled behind the vessel at once. Acoustic sources are towed behind the vessel in front of the streamers and release compressed air, which creates the wavelets. These wavelets travel through the water and into the subsurface below, where, just like on land, they bounce off the rock layers and then return to the hydrophones to be recorded. Here's what seismic looks like after it's been recorded. ওখানে একটা কথা বলা হয়েছে যে অফশোরে যেটা ইউজ হচ্ছে যে তোমার কম্প্রেসড এয়ারটা
ক্রিয়েট মানে প্রডিউস করে কম্প্রেসড এয়ার ফোর্স করা হচ্ছে, দেন কি হচ্ছে ওয়েভলেট যদি আমি বলি বা তরঙ্গ বা যদি আমি বলি ওয়েভ যে সাইসমিক ওয়েভটা সেটা ট্রাভেল করতেছে এবং আমরা মাইক্রোফোন বা জিওফোনে সেটা পাচ্ছি। হচ্ছে রেকর্ড হওয়ার পরে যে মেইনলি যে ডেটা মানে এভাবে রেকর্ড হয়ে আসে আসলে, ঠিক আছে? It's a bunch of squiggles. There are still a few more steps to go before it begins to look like an actual picture of the Earth's interior. আচ্ছা, রোল নাম্বার 7 তুমি কি কিছু বলতে চাচ্ছ? জি ম্যাম। ম্যাম এখানে মানে রেকর্ডারটা আমি ঠিক কিভাবে বসাবো যে মানে তরঙ্গটা ঠিক রেকর্ডারে যদি না আসে মানে মানে অন্য পাশে রেকর্ডার যেখানে বসানো হয়েছে তার আশেপাশে চলে গেলে না ধরো সেটা কি বসানোর কোনো সিস্টেম আছে? অবশ্যই সিস্টেম আছে, কারণ হচ্ছে যেটা তুমি বললা যে যদি অন্য কোনো ডিসটেন্সে চলে যায়, তুমি দেখো এখান থেকে যখন ওই তোমার আমি যেটা যেহেতু এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে, ন্যাচারাল যদি ভাইব্রেশনটা হতো তাহলে কিন্তু আমাদের তার উপর কোনো কন্ট্রোল থাকতো না, বাট আমরা যেহেতু এটা আর্টিফিশিয়াল ভাইব্রেশন ক্রিয়েট করতেছি তো এটার অবশ্যই একটা মেজারমেন্ট আছে যে এই যখন একটা রিফ্লেক্টেড ওয়েভ ব্যাক করবে সে কতটুকু ডিসটেন্সে এসে রিফ্লেক্ট করবে বা কতটুকু ডিসটেন্সে। এই জন্যই কিন্তু দেখো পরপর অনেকগুলা মাইক্রোফোন বা জিওফোন বসানো হয় একটা সার্টেন ডিসটেন্সে গিয়ে। তো ওইটার একটা তোমার হচ্ছে এক্সাক্ট যদি বলি বা একদম মানে স্ট্যান্ডার্ড একটা মাপ অবশ্যই আছে যে এতটুকু ডিসটেন্সে গিয়ে আমি পাবো, সো আমরা এতটুকু ডিসটেন্সে জিওফোন গুলা বসাই। মানে এটা মিস হওয়ার চান্স হতে পারে দুই একটা লেন, বাট এতগুলা ডেটা যখন পাই তখন ওইটা তোমার এতটা ম্যাটার করে না, ঠিক আছে? তো এই কাজগুলো যারা করে অবশ্যই তো অনেক এক্সপার্ট, তো ওদের হচ্ছে ধরো মানে এটা একদম স্ট্যান্ডার্ডাইজ কাজই হয়ে গেছে যে আমি এতটুকু ডিসটেন্সেই মাইক্রোফোনটা পাবো, ওইরকম মিস হওয়ার চান্স এখন আর মানে শুরুতে অবশ্যই ছিল বাট টেকনোলজিতে এখন অ্যাডভান্স অনেক, বাট এখন এটা হচ্ছে না। এখন ধরো যে আমি অবশ্যই এটার একটা যখন আমি ভাইব্রেশন ক্রিয়েট করব আমার একটা মেজার মানে ভাইব্রেশনটা ক্রিয়েট করার সময় অবশ্যই আমি জানি কতটুকু ফোর্স দিচ্ছি বা কতটুকু আমার ওয়েভলেন্থ অ্যামপ্লিটিউড কি পরিমাণ আসতে পারে বা কি পরিমাণ অ্যামপ্লিটিউডের ওয়েভ ক্রিয়েট হচ্ছে প্রডিউস হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে আমি ওই ডিসটেন্সে মাইক্রোফোনগুলো বসাবো। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। Right now the data is still in its raw form. আচ্ছা, যেটা বললাম যে এরকম একটা র ডাটা আমরা পাই, তো এখান থেকে দেখো কিছুই বোঝা যাচ্ছে না, মানে এটা হচ্ছে রেকর্ডার থেকে আমি যদি বলি। আচ্ছা, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে হচ্ছে সাইসমিক যখন আমি সাইসমিক ওয়েভ আমি রেকর্ড করি তো যে রেকর্ডের ডাটাটা পাই সেটাকে আমরা কি বলি বলো তো? সিসমোগ্রাম। গ্রাফ অর গ্রাম কোনটা? গ্রাম। হ্যাঁ, গুড, গ্রাম। যে রেকর্ডের ডাটাটা পাবো সেটা হচ্ছে সাইসমোগ্রাম সরি। তো এই যে এটা আমরা কি পাচ্ছি তাহলে সাইসমোগ্রামটা পাচ্ছি, এবং এটা কিন্তু আরো অ্যানালাইসিস করা লাগবে, এটা কিন্তু আমরা এখনো কোনো মানে কিছুই বুঝতেছি না এটা দেখে। To get a picture that actually looks like the Earth beneath us, the data has to be processed. It takes a large supercomputing PC cluster to দেখো এটা হচ্ছে মানে একটা ক্লাস্টার পিসির ক্লাস্টার লাগবে এবং সুপার কম্পিউটার লাগবে, মানে অনেকগুলা পিসি প্লাস হচ্ছে অনেক বেশি সুপার কম্পিউটার যেগুলো আছে বা সুপার পিসি গুলো যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আমি এই ডাটাগুলো প্রসেস করি। Process the seismic data. These computers go through all the different traces made by the wavelets and filter out everything we don't need, such as vibrations. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে এই যে পিসি বা যদি সুপার কম্পিউটার গুলোতে যখন আমরা এই যে সাইসমোগ্রামটা দেই তখন হচ্ছে ওরা কি করে অনেক ধরনের ডাটা ফিল্টার আউট করে দেয়। যেমন ধরো আমি সাপোজ যখন আমি হচ্ছে গিয়ে ভাইব্রেশন মানে আর্টিফিশিয়াল ভাইব্রেশন দিচ্ছি তখন তো একটা ডাটা পাচ্ছি, হতে পারে না যে ওখানে ন্যাচারাল কিছু ভাইব্রেশন হতে পারে, তো ওই ন্যাচারাল ভাইব্রেশনটা কিন্তু আমার এক্সপেরিমেন্টের মধ্যে ইনক্লুডেড না, তো আমাকে সেটা কি করবে ভুল ডাটা দিবে, ঠিক আছে? তো এই কারণে কি করা হয় যে ন্যাচারাল ভাইব্রেশন গুলো আছে বা অন্য যে ডাটাগুলো আছে আদার ডাটা যেগুলো আমাদের দরকার নেই বা যেগুলো কি করতে পারে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে একটু ইরর আসতে পারে, তো এই ধরনের ডাটাগুলো ফিল্টার আউট করে দেওয়া হয় কোথায় এই পিসি গুলো থেকে, বা মানে সরি এই পিসি গুলো হচ্ছে তোমার যখন প্রসেস করে এই ধরনের ডাটা ফিল্টার আউট করে দেয়। Made by a tractor in a field nearby. Using really amazing computer applications and working on state-of-the-art workstations, geoscientists can see the seismic data translated into a 3D picture. You might be thinking, I don't see any oil and gas there. But believe it or not, geoscientists can look at this processed data with their trained eyes and make an informed decision about whether or not oil and gas. আচ্ছা, এখানে যে কথাটা আমি তোমাদের আগে বলে এসেছি যে আমার নরমাল আইজ দিয়ে আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমার এই স্ক্রিনে যখন তাকাচ্ছি যে এখানে কোথায় অয়েল গ্যাস আছে, বাট ধরো যারা অনেক বেশি মানে যদি আমি বলি এক্সপেরিয়েন্স যে জিও সায়েন্টিস্টরা আছে
তাদের তো আইস অনেক বেশি ট্রেন, তো এই ধরনের যখন 3D ইমেজ তারা দেখে তখন তারা এক্সাক্ট অ্যাকুরেট একটা লোকেশন বলে দিতে পারে যে হ্যাঁ এই যে দেখো এই লোকেশনে আমি অয়েল গ্যাস আছে, আমি এই লোকেশনে ড্রিল করব। ঠিক আছে, মানে এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের, যদি আমি বলি এক্সপেরিয়েন্সের ব্যাপার বা ট্রেন, যত বেশি ট্রেন হবা তুমি তত কাজে এক্সপার্ট হবা। Deposits are in the geologic structures. Seismic data leads to a high percentage of drilling success with less risk to the environment. And in a world where the আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে সাইসমিক যে সার্ভিংটা এটা হচ্ছে মানে অন্য যে কোনো সার্ভিং থেকে অনেক বেশি অ্যাকুরেট ডাটা দেয় এবং এটা হচ্ছে ন্যাচারাল কোনো ধরনের ক্ষতি ছাড়া। ঠিক আছে, মানে ধরো ন্যাচারের উপর কোনো ডিস্ট্রাকটিভ কোনো ইভেন্ট হচ্ছে না, বা আমি তো দেখলাম কোনো ল্যান্ড বা অফশোর যদি আমি বলি কোনো কিছুর কোনো ক্ষতি, মানে অ্যাকোয়াস্টিক এনার্জি তো আলটিমেটলি কোনো ক্ষতি করে না, কোনো ইফেক্ট পড়ে না, নেগেটিভ ইফেক্ট, যার কারণে বলা হচ্ছে এটা সবচেয়ে সেফ যদি বলি বা হচ্ছে রিস্কলেস একটা সার্ভিং। ঠিক আছে, তো ভিডিওটা কি দেখা গিয়েছে নাকি ওই স্লাইডের মতো ডিস্টার্ব হয়েছে?